আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। রোববার রাত 11:30টার দিকে নগরীর প্রবর্তক মোড়ে নৌকা সমর্থনে এই ঝটিকা মিছিল বের করা হয়। সময় মিছিল থেকে দেওয়া হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে। সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে। এই আঘাত মোকাবেলা করার জন্য, এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। বাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে। যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না। এর পরের দিনে আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে, বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে। বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। যে তারা ষড়যন্ত্র করছে, অনেক বক্তব্য তিনি দিয়েছেন। তবে ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে, বিশেষ করে বিএনপির কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর নানা বিষয় নিয়ে। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। নানা বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট অনেক করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচন। সেই নির্বাচনের রোড ম্যাপ কী হবে তার একটি উত্তর তিনি দিয়েছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিভাবে শুরু হয়েছে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ের সংস্কার কাজটা চলছে, সেটি হয়ে গেলে নির্বাচনটা তারপর পরই হয়ে যাবে। তার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তিনি, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও অর্থাৎ রূপরেখা পাওয়া যাবে। কিন্তু সুনির্দিষ্ট হলো না। আমার ধারণা যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে প্রধান যে রাজনৈতিক দল বিএনপি খুব বেশি আশাবাদী হবে এটা মনে হয় না আমার। প্রথমত যে তারা যেটা বলেছিল যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা, অর্থাৎ এই নির্বাচনটা কি 3 মাস পরে নাকি 6 মাস পরে নাকি 1 বছর পরে হবে, এইরকম একটি লক্ষ্য নির্ধারণ করে সংস্কার কাজটা যাতে করা হয়। এখানে কিন্তু অনেক কিছুই বলা হলো, কিন্তু মানে দিন তারিখটা আর বলা হলো না। তো এই দিন তারিখটাই কিন্তু প্রত্যাশা করছিল। কেন বলেননি? হয়তো ডক্টর ইউনূস বুঝতে পারছেন না যে সংস্কারটা ঠিক কবে হবে। আবার সংস্কারের পরে বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্য হয়ে গেলেই নির্বাচন। কবে সেই সংস্কার শেষ হবে, কতদিনের মধ্যে, তারপর সেই ঐক্যমত্য কবে হবে, সেই নির্বাচনের তারিখটা কবে পাওয়া যাবে, কয়েকটা স্টেজ কিন্তু এখনো পার হইতে হবে। তো সব কিছু মিলায় অনেকের কাছে একটা ধোঁয়াশা মনে হতে পারে, কিন্তু সংস্কারের বিষয়ে এবং ঐক্যমত্যের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কয়েক মাস বিলম্ব হতে পারে সংস্কারের জন্য। রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দিচ্ছেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে। প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। অর্থাৎ এখন যে নির্বাচন সংস্কারের জন্য যে কাজ শুরু হয়েছে সেটাকেই তিনি বলছেন যে নির্বাচনের ট্রেন এটা যাত্রা শুরু করেছে, আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে।
এটা তিনি একটা উদাহরণ দিয়েছেন, একটু অনেকটা আধ্যাত্মিক লাইনের, যে শেষ স্টেশনে কখন পৌঁছাবে এবং সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, অর্থাৎ সংস্কারের কাজগুলো শেষ করতে পারি। আর সেটা হইতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। তার মানে অনেকগুলো কিন্তু একসাথে যদি মানে সংযুক্ত হয় তারপরেই কিন্তু সেটি হবে, যুক্ত হবে। তো আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া বোঝা যাবে। তিনি অনেক বিস্তারিত এই যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের জন্য কি কি করা উচিত, এবং এই প্রথম তিনি তার এই বক্তব্যে বেশ বিগত সরকার শেখ হাসিনা সরকারের নাম ধরে, শেখ হাসিনার নাম ধরে তিনি আলোচনা করেছেন যে তারা ষড়যন্ত্র করছে, অনেক বক্তব্য তিনি দিয়েছেন। তবে ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে, বিশেষ করে বিএনপির কাছে যে নির্বাচন, তো সেই নির্বাচনের ব্যাপারে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, এখন দেখার বিষয় যে বিএনপি এই বিষয়ে তাদের মতামতটা কিভাবে উপস্থাপন করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূ রাজনৈতিক অবস্থানটি এমন, কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন, বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি এমন, নির্দিষ্ট কোনো তন্ত্র বা তত্ত্ব দিয়ে এটিকে সীমাবদ্ধ করা এখন আর সম্ভব নয়। বাংলাদেশে কোন তন্ত্র থাকবে, সমাজতন্ত্র বলেন আর আপনি আপনার জায়গা থেকে পুঁজিবাদ বলেন, যেই বলেন না কেন, এটি আসলে নির্দিষ্ট কোনো স্পেসিফিক কিছু তত্ত্ব দিয়ে এখন সীমাবদ্ধ করার আমার মনে হয় সময় এবং অবস্থা নেই। এটি বাংলাদেশের মানুষের চাহিদার উপর নির্ভর করে এই মডেলটি ঠিক হবে আসলে। এবং আমাদের জায়গা থেকে আমরা যে জিনিসটি মনে করি, আপনার প্রশ্ন অনুযায়ী, যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা, আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম, অনেক ক্ষেত্রে হয়েছিলামও। কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে। সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি, তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে। এই আঘাত মোকাবেলা করার জন্য, এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি, সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে। আর এই তরুণ প্রজন্ম যারা, যেখানে বিগত 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। কি কারণে? কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে ওই যে অনেক জুজুর ভয় দেখে অনেকে বলছে -1 -2 ফর্মুলা। আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে -2 না, বরং +2 ফর্মুলা। যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় 4টা হবে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে। এবং এক দল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা, নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এই ক্ষমতা আসবে একবার এই ক্ষমতা আসবে, এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরো রাজনৈতিক দল দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে, তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা যাবে। থ্যাংক ইউ। কাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে। যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না। এর পরের দিন আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে, বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে। বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল, সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আর একটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। দর্শক, একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী, আমি তারে বলবো, তার ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য, মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও
কখনো দিতে পারে নাই। যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে, আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে, তার ওই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল। তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে। -2 ফর্মুলা নয়, আসতে যাচ্ছে +2 ফর্মুলা। গতকালকে সার্জিস আলম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন। সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে -2 আসলে কি। তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি। ওয়াই? কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে। তো তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি যেটা, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল, এটা ছাত্র প্লাস জনতা। সার্জিসের ক্লিয়ার মেসেজ, জামাত হোক আর বিএনপি হোক, গত 16 বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না, যেটা ছাত্ররা করেছে। এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে, জামাত বলছে ফুল সাপোর্ট দিছে, এবার তারা বলছে আমরা তরুণরা করেছি। সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে। যদি এই দেশের ছাত্র জনতা চায়, অবশ্যই এখানে -2 দলের পরিবর্তে +2 দল আসবে। তাহলে রাজনৈতিক দলগুলা যে সিস্টেমে গত 53 বছর বাংলাদেশে রাজনীতি করেছে, সেখানে আমূল পরিবর্তন হবে। তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি, এখন একটা সবারই কাছে এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ, এখানে আর কোনো বিকল্প নেই। বাট ছাত্ররা মনে করছে, সার্জিস আলমরা মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার, আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত। তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না, এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না। আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি। আমি বারবার বলছি, তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ রিপোর্ট দিচ্ছেন, ঊর্ধ্বতন নেতা কর্মীরা দিচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস 5% কর্মীদের দ্বারা ঘটছে, গণমাধ্যমে আসছে, মানুষ কিন্তু এগুলাতে বিরক্ত। সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।